আজকে তোমাদের আমি প্রথমে কিপ যন্ত্রের কার্যনীতি বোঝাবো। কিপ যন্ত্র হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্রের সাহায্যে ঘরের উষ্ণতা যে সমস্ত গ্যাস তৈরি করা যায়, যেরকম H2S, CO2, এই ধরনের গ্যাসগুলো আমরা কিপ যন্ত্রের সাহায্যে তৈরি করি। কিপ যন্ত্রে আমাদের কয়েকটা পার্ট থাকে, যেরকম এখানে আমাদের নিচে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে, এখানে রাখা হয়। আর উপরের পার্টটায় থাকে আমাদের কিছু কঠিন যে যারা বিক্রিয়ক, আর এখান থেকে অ্যাসিড ঢালা হয়। আর এই নল থেকে আমরা প্রয়োজন মতো গ্যাসটাকে বের করে নিয়ে আসি। যেরকম এই মুহূর্তে যখন গ্যাসটা ভেতরে পুরোপুরি ভর্তি, সেই সময় আমাদের গ্যাস যে তরলের লেভেলটা সেটা নিচে থাকে। যেহেতু কঠিন পদার্থের সাথে তরলের কোনো এখানে সংস্পর্শ থাকে না, তো এই অবস্থায় আমাদের বিক্রিয়াটা বন্ধ থাকে, ঠিক আছে। এবার আমি যদি এটা খুলি তাহলে সাথে সাথে গ্যাস বেরিয়ে আসবে। গ্যাস বেরিয়ে এলে ভেতরে গ্যাসের চাপ কমে যাবে এবং তখন আস্তে আস্তে তরলটা উপর দিকে উঠবে এবং এই কঠিন পদার্থের সাথে তরলের যে সংস্পর্শ হবে ওই আবার বিক্রিয়া শুরু হবে। তাহলে এবার আমরা প্রথমে এখানে H2S তৈরি করছি আজকে। H2S এ এখানে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের তরল H2SO4, অর্থাৎ আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের ডাইলিউটেড H2SO4 বা লঘু সালফিউরিক অ্যাসিড। আর নেওয়া হয়েছে আমাদের FeS, ফেরাস সালফাইড। ফেরাস সালফাইড তোমরা দেখতে পাচ্ছ এমনি দেখতে এরকম ফেরাস সালফাইড, ঠিক আছে। ফেরাস সালফেট রাখা হয়েছে এবং আমি গ্যাসটা উৎপন্ন করেছি প্রথমে। তো ল্যাবে ঢুকেই তোমরা যেটা ঝাঁঝালো গন্ধ পেয়েছো, পচা ডিমের মতো গন্ধ বা বিট লবণের মতো একটা গন্ধ, সেই গন্ধটা হচ্ছে H2S এর গন্ধ, ঠিক আছে। তো আমরা এবার H2S দিয়ে বিভিন্ন পরীক্ষা আমরা করব, শনাক্তকরণ পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা করব, ঠিক আছে। এবারে একটা জিনিস আমি একটু দেখে নিই যে এখানে কিভাবে এটা গ্যাসটা যখন বের করবো কিভাবে তরলটা ওঠে সেটা আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে H2S যে বিজারণধর্মী সেটা আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? তার জন্য যেটা করব, পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের বর্ণ হচ্ছে সুন্দর কমলা বর্ণের হয় পটাশিয়াম ডাইক্রোমেট। তো আমরা এই কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট নেব। সুন্দর কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট। তো পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে আমরা লঘু H2SO4 কে আমরা দেব, ঠিক আছে। লঘু সালফিউরিক অ্যাসিড দেব। বর্ণটা আমাদের কমলাই থাকবে। এবার H2S গ্যাস এর মধ্যে আমি চালনা করব। এবার H2S গ্যাস চালনা করলে দেখা যাক কি হয়। এবার দেখবে গ্যাসটা যখন আমি বের করবো দেখবে আস্তে আস্তে তরলটা দেখো উপর দিকে উঠছে, দেখতে পাচ্ছ তো? আবার গ্যাসের ভেতরে গ্যাসের চাপ কমে যাচ্ছে এবং তরলটা উঠছে। দেখো ভেতরে বর্ণটা কমলা বর্ণটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আমাদের হলুদ একটা বর্ণ আসছে এবং আমাদের বাতাসে H2S এর গ্যাস বা পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত গ্যাস পাচ্ছে। আমরা এখানে একটা হলুদ বর্ণটা হলুদ হয়ে গেল, ঠিক আছে। কমলা বর্ণ থেকে হলুদ বর্ণ হয়ে গেল, অর্থাৎ এখানে আমাদের যেটা হয় পটাশিয়াম আমাদের ডাইক্রোমেট থেকে পটাশিয়াম সালফেট তৈরি হয় আর ক্রোমিয়াম সালফেট তৈরি হয়, তার সাথে তৈরি হয় সালফার, ঠিক আছে। এই বিক্রিয়া প্রমাণ করে যে H2S একটা বিজারণধর্মী বিজারক পদার্থ, ঠিক আছে। এবার আমরা দেখাবো তুতে, অর্থাৎ কপার সালফেট। কপার সালফেটের বর্ণটা খুব সুন্দর দেখতে, নীল রঙের। তো কপার সালফেটকে আমরা কিছুটা টেস্ট টিউবের মধ্যে নিলাম, নিয়ে এটা একটা জলীয় দ্রবণ আমরা তৈরি করব। কপার সালফেটের জলীয় দ্রবণ যেটা সেটা আমাদের
নীল রঙেরই হবে। এই কপার সালফেট হচ্ছে খুবই বিষাক্ত। অনেক সময় তরকারি বা শাককে টাটকা রাখার জন্য, বিশেষ করে পটল, বিভিন্ন রকম শাক তাজা দেখানোর জন্য অসাধু ব্যবসায়ীরাই কপার সালফেটে জলীয় দ্রব্য ধুয়ে দেয়। তাই বাজার থেকে আমরা যখন তরকারিগুলো কিনবো তখন ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে। তো কপার সালফেটের এই জলীয় দ্রবণের সাথে H2S এর বিক্রিয়া কীভাবে দেখা যাবে? এই কপার সালফেটের সাথে আমাদের H2S এর বিক্রিয়ায় যে কপার সালফাইড তৈরি হয়েছে কালো রঙের দ্রবণের এরকম পরে আমাদের কালো রঙের এই আমাদের তৈরি হচ্ছে কপার সালফেট CuS। ঠিক আছে, কপার সালফাইড তৈরি হচ্ছে অদক্ষেপ হিসাবে এটা আমাদের পড়বে। এবার এটা থেকে যেরকম H2S থেকে আমাদের কপার মূলককে এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ আমাদের CuSO4 এর সাথে H2S এর বিক্রিয়া কপার সালফাইড কালো বর্ণের কপার সালফাইড তৈরি হয়। এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এটা আমাদের সিলভার নাইট্রেটের সলিউশন AgNO3। AgNO3 সিলভার নাইট্রেটের সলিউশন, এটা খুবই মূল্যবান, মানে দাম প্রচুর বেশি এই সলিউশনের। তো সিলভার নাইট্রেটের সলিউশনের সাথে আমরা এবার H2S গ্যাসের বিক্রিয়া কী হবে সেটা আমরা আস্তে আস্তে গ্যাস বের হচ্ছে। এই আমাদের কালো রং হয়ে গেল, সিলভার সালফাইডে কালো রং তৈরি হয়ে গেল, অর্থাৎ সাদা বর্ণহীন আর বর্ণহীন যে আমাদের দ্রবণটা ছিল সেটা থেকে আমাদের কালো বর্ণের একটা অদক্ষেপ করলো। ঠিক আছে, সিলভার সালফাইডের। এবং এটা যে একটা জিনিস বলি সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিন রূপোর যে গয়না আমরা যদি ব্যবহার করি তাহলে দেখা যায় যে রূপোর বাসনপত্র বা রূপোর গয়নাগুলোর উপরে একটা কালো আস্তরণ করে, কালো রঙ। সেটা হচ্ছে এই বিক্রিয়াটা, অর্থাৎ রূপোর সাথে যখন আমাদের বাতাসে H2S বা আমাদের হাইড্রোজেন সালফাইড আছে, হাইড্রোজেন সালফাইডের সাথে আমাদের এই রূপোর বিক্রিয়ার কালো রঙের আমাদের AgS বা সিলভার সালফাইডের আস্তরণ করে, যেটা বর্ণ কালো। সেই জন্য রূপোর গয়না দীর্ঘদিন ব্যবহার করলে তারপর কালো রঙের আস্তরণ করে। ঠিক আছে, এবার আমরা নেব লেড নাইট্রেট PbNO3। লেড নাইট্রেটের বর্ণ হচ্ছে সাদা। এটা আমরা কি করব, সলিউশন ফার্স্টে তৈরি করব। PbNO3 হচ্ছে লেড নাইট্রেট আমাদের সংকেত, PbNO3 এটার সলিউশনটা প্রায় বর্ণহীন। এবার এটার মধ্যে আমি H2S গ্যাস চালনা করব, দেখা যাক কি ঘটে। কি ঘটলো, পুরো কালো রঙের হয়ে গেল, কালো রঙে অদক্ষেপ তৈরি হলো। নিশ্চয়ই সবাই তোমরা দেখতে পাচ্ছ পুরো কালো রঙের অদক্ষেপ তৈরি হলো, অর্থাৎ লেড নাইট্রেটের সাথে H2S গ্যাসের বিক্রিয়ায় কালো রঙের অদক্ষেপ। ঠিক আছে, এটা আমি বাস্তব অ্যাপ্লিকেশন আমরা কোথায় দেখব? বাস্তব অ্যাপ্লিকেশন দেখবো আমরা দীর্ঘদিন যখন আমরা পুরনো যে তৈলচিত্রগুলো দেখা যায় যে আমাদের এরকম কালো হয়ে যায়, বিবর্ণের মুখটা কালো হয়ে যাচ্ছে, H2S এর সংস্পর্শে এলে এটা মুখটা কালো হয়ে যাচ্ছে। লেড নাইট্রেটটা আমাদের বিবর্ণ হয়ে গিয়ে কালো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি তৈরি হচ্ছে, লেড PbS, লেড সালফাইড তৈরি হচ্ছে, এটা বর্ণ হচ্ছে কালো।
বাট ভিডিও আমরা যে পুরোনো যে তৈলচিত্রগুলো কিছু ব্যবহার করার পর দেখা যায় যেগুলো কালো বর্ণের। কেন কালো হয়েছে? কারণ তৈলচিত্রের মধ্যে লেড থাকে, ঠিক আছে। এবার লেডের সাথে যখন বাতাসে H2S বিক্রিয়া করে আমরা তৈলচিত্রগুলো কালো বা বিবর্ণ করব। ঠিক আছে। আমরা অ্যামোনিয়ার বেশ কিছু ধর্ম পরীক্ষা করব। এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ অ্যামোনিয়াম জলীয় দ্রবণ। এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো প্রথমে আমরা যেটা দেখাবো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির, সেটা কীভাবে দেখাবো। এটা একটা লাল বর্ণের লিটমাস পেপার। লাল বর্ণের লিটমাস পেপারটাকে এখানে রাখলাম, রেখে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিলে কি হবে ভালো করে দেখো, যখন দিচ্ছি এই লিটমাস পেপারটা বর্ণ নীল হয়ে গেল, তাই তো? হালকা নীল হলো, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের গাঢ়ত্ব এখানে কম বলে হালকা নীল হলো, কিন্তু লাল বর্ণটা চলে গিয়ে নীলচে একটা ভাব চলে এসছে। অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যে জলীয় দ্রবণ সেটা হচ্ছে ক্ষারীয়। ক্ষার কী করে? আমাদের লাল বর্ণ লিটমাস পেপারকে নীল করে। ঠিক আছে। এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বানাতে, এটা হচ্ছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার এই দুটোকে আমরা একসাথে মিক্স করব। আমাদের এই দুটোকে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিক্স করলে আমাদের যেটা তৈরি হবে সেটা সাদা রঙের আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সলিউশন, সাদা রঙের। ঠিক আছে। বিখ্যাত একটা পরীক্ষা করতে চলেছি। এটা হচ্ছে অ্যামোনিয়ার একটা শনাক্তকরণ পরীক্ষা। এটা হচ্ছে কপার সালফেট লবণ। আমরা সেটা খুব অল্প পরিমাণে আমরা টেস্ট টিউবে নিলাম। সালফেটের জলীয় দ্রবণ, এটা নীলচে রঙের হবে, নীলা হবে। এর মধ্যে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রথমে দেব অল্প। একটা সাদা রঙের পদার্থ তৈরি হবে, তাই তো? এটা হচ্ছে আমাদের কি হবে? আমাদের কপার সালফেট আর কপার হাইড্রোক্সাইডের একসাথে মিশ্রণ। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্ষারীয় কপার সালফেট। এটা হচ্ছে সাদা রঙে অধক্ষিপ্ত হলো। এবার এর সাথে আমি আরও বেশি পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মেশাচ্ছি। কিছুক্ষণ পর এই বর্ণটা সুন্দর নীল বর্ণ হয়ে গেল, তাই তো? নীল রং হয়ে গেল। নীল রঙে একটা অধক্ষেপ পড়বে। এই অধক্ষেপটা একটা জটিল যৌগ, খুব সুন্দর একটা নীল রং আসছে, তাই না? অসাধারণ নীল রং আসছে এই জায়গাটা। এই যৌগটার নাম হচ্ছে কিউপ্রো অ্যামিনো সালফেট। আমি দেখাচ্ছি যে অসাধারণ আমাদের নীল রং, এই অধক্ষেপ করছে আমাদের নীল রংটা। এটাই তোমাদের বলেছিলাম যে এই পরীক্ষাটা অসাধারণ একটা নীল রং আসে। দেখো, অসাধারণ একটা নীল রঙের অধক্ষেপ। দুটো লেয়ার আমরা খুব স্পষ্টভাবে পার্থক্যটা বুঝতে পারছি। এই পরীক্ষাটা দ্বারা আমরা অ্যামোনিয়াকে শনাক্ত করতে পারি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে শনাক্ত করতে পারি। ক্লোরাইড, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড সল্ট। এটা সলিউশন তৈরি করব। অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা রঙের সল্ট। এটা জলের মধ্যে পুরোপুরি দ্রাব্য হয়ে যাবে।
মিশে গেল, বর্ণ আমাদের দ্রবণ তৈরি করলো। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণ। তার মধ্যে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মেশাচ্ছি। মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মেশানোর সাথে সাথে কী হবে, এটা একটা আমরা দেখব যে সাদা আমাদের অদক্ষেপ, ভালো করে দেখো সাদা অদক্ষেপ হচ্ছে, তাই তো দ্রবণটা ঘোলাটে হয়ে গেছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা সাদা অদক্ষেপ দেখতে পাচ্ছ তো, এই যে সাদা অদক্ষেপ জেলির মতো আমাদের ঘুরে বেড়াচ্ছে, তাই তো। 2 মিনিট। এই যে জেলির মতো আমাদের সাদা অদক্ষেপ ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। ওপরটা দেখো থকথকে জেলির মতো হয়ে গেছে। ঠিক আছে, ফেরিক সালফেট এর দ্রবণ তৈরি করবে। ফেরিক সালফেটের লবণ সাদা বর্ণের হয়। ফেরিক সালফেট লবণ নিচ্ছি, সামান্য পরিমাণে ফেরিক সালফেট লবণ নিলাম। এটা আমি দ্রবণ তৈরি করব। এবার এই দ্রবণটার বর্ণ সাদা, তার মধ্যে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি। দেখো বর্ণ কালো হয়ে আমাদের হলুদ বর্ণ হয়ে গেল, বর্ণ চেঞ্জ হয়ে হলুদ হয়ে গেল। কারণ হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড FeOH3 ফেরিক হাইড্রোক্সাইড, এটা জল অদ্রবণীয়, সেটা হলুদ রং অদক্ষেপ করবে, সেজন্য আমাদের বর্ণটা চেঞ্জ হয়ে আমাদের সাদা থেকে হলুদ হয়ে গেল। এটা থেকে আমরা আমাদের আয়রনের রেডিক্যালগুলোকে বা আয়রনগুলোকে আমরা এখানে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।